বাংলাদেশ কি আসলেই বিনিয়োগের জন্য পরবর্তী বড় জায়গা হতে চলেছে? মোহাম্মদ জয়নাল আবদিনের একটি গভীর বিশ্লেষণ কিন্তু ঠিক তাই বলছে। তো চলুন আজ আমরা জেনে নিই কেন এই দ্রুত বাড়তে থাকা অর্থনীতিটা বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের নজর কাড়ছে আর ঠিক কি দারুণ সুযোগ এখানে অপেক্ষা করছে। প্রথমেই এই সংখ্যাটার দিকে একবার তাকানো যাক। 450 বিলিয়ন মার্কিন ডলার। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা বাংলাদেশের অর্থনীতির বিশালতার একটা প্রমাণ। এই যে বিরাট একটা অভ্যন্তরীণ বাজার, এটাই হলো সেই ফাউন্ডেশন যার উপর বিনিয়োগের ইনর্মাস সম্ভাবনাগুলো দাঁড়িয়ে আছে। এই আলোচনায় আমরা দেখব এই বিশাল অর্থনীতিতে সুযোগগুলো ঠিক কোথায় কোথায় রয়েছে। মোজাইনাল আবদিনের এই কথাটা কিন্তু আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি। তিনি বলছেন বাংলাদেশ এমন 3টে জিনিসকে একসাথে করেছে যা সচরাচর এক জায়গায় পাওয়া যায় না। কি সেই 3টে জিনিস? 1. বিশাল একটা বাজার। 2. উৎপাদনের খরচ অনেক কম। আর 3. দেশের ভেতরের বাজারটাও খুব দ্রুত বড় হচ্ছে। এই অসাধারণ কম্বিনেশনটাই বাংলাদেশকে অন্য অনেক দেশ থেকে একদম আলাদা করে তুলেছে। আচ্ছা, এই বিশ্লেষণটা কোত্থেকে আসছে? এটা আসছে জয়নাল আবদিনের কাছ থেকে, যিনি TINB এর প্রতিষ্ঠাতা এবং BBCCI এর মহাসচিব। তার মানে তার গভীর অভিজ্ঞতা আর তথ্যের উপর ভিত্তি করেই আমরা আজকের এই সুযোগগুলো খতিয়ে দেখছি, যা এই আলোচনাকে আরও বেশি নির্ভরযোগ্য করে তুলেছে। দেখুন, কোনো নির্দিষ্ট সেক্টরে বিনিয়োগের আগে পুরো দেশের অর্থনৈতিক ছবিটা বোঝা খুব জরুরি। তো চলুন প্রথমে দেখে নিই বাংলাদেশের অর্থনীতির সেই শক্তিশালী ভিত্তিগুলো ঠিক কি যা এই অসাধারণ গ্রোথকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে 3টা খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে যা পুরো ছবিটাকে একদম পরিষ্কার করে দেবে। প্রথমত, প্রায় 17,40,00,000 মানুষের এক বিশাল ভোক্তা বাজার। দ্বিতীয়ত, বছরে 48 বিলিয়ন ডলারেরও বেশি রপ্তানি, যা প্রমাণ করে দেশের শিল্প কতটা সক্ষম। আর তৃতীয়ত, বছরে 3 বিলিয়ন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ। এই 3টা জিনিস একসাথে এটাই দেখাচ্ছে যে এখানে শুধু সম্ভাবনা নয়, সফল হওয়ার জন্য একটা শক্ত ভিত্তিও কিন্তু তৈরি হয়ে আছে। বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় মাথা ব্যথা থাকে সরকারি প্রক্রিয়া নিয়ে, তাই না? বাংলাদেশ সরকার কিন্তু বিডার ডিজিটাল ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এই প্রক্রিয়াকে এখন অনেক সহজ করে ফেলেছে। এর মানে কি? এর মানে হলো বিনিয়োগকারীরা এখন আগের চেয়ে অনেক দ্রুত আর কম ঝামেলায় তাদের কাজ শুরু করতে পারছেন, আর এটাই বিনিয়োগের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আচ্ছা, এবার আমরা আলোচনার একেবারে মূল জায়গায় চলে এসেছি। এখন আমরা বোঝার চেষ্টা করব ঠিক কোন কারণে বাংলাদেশের অর্থনীতি বিনিয়োগকারীদের জন্য এতটা স্পেশাল। বাংলাদেশের অর্থনীতির ব্যাপারটা অনেকটা দুটো শক্তিশালী ইঞ্জিনের মতো। একদিকে এর একটা বিশাল আর পরীক্ষিত উৎপাদন শিল্প আছে, যা বিশ্ববাজারে পোশাক, জুতো, প্যাকেজিংয়ের মতো জিনিস রপ্তানি করছে। আর অন্যদিকে দেশের ভেতরেই প্রায় 17.5 কোটি মানুষের একটা বিশাল বাজার রয়েছে, যাদের জ্বালানি, লজিস্টিক্স আর কনজিউমার গুডসের চাহিদা দিন দিন বাড়ছেই। যারা সফল বিনিয়োগকারী, তারা এই দুটো ইঞ্জিনের যে কোনো একটাকে বা দুটোকেই কাজে লাগিয়ে লাভবান হতে পারেন। বাংলাদেশে সুযোগ অনেক, কিন্তু এই আলোচনায় আমরা উৎসের তথ্যের উপর ভিত্তি করে সবচেয়ে সম্ভাবনাময় 3টা সেক্টরের উপর ফোকাস করব। আমাদের লিস্টের প্রথম খাতটা হল নবায়নযোগ্য জ্বালানি। দেখুন, আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা আর বিদ্যুতের দামের ওঠানামা, এই দুটোই বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সোলার এনার্জি, একটা স্ট্র্যাটেজিক আর খুব লাভজনক বিনিয়োগের ক্ষেত্র হিসেবে সামনে চলে এসেছে। সৌরশক্তিতে বিনিয়োগের সুযোগগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং আর বিভিন্ন ধরনের। বিনিয়োগকারীরা চাইলে সরাসরি বড় আকারে সোলার প্ল্যান্ট তৈরির জন্য ইপিসি চুক্তি করতে পারেন। আবার শিল্প কারখানার ছাদে সোলার প্যানেল বসিয়ে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিক্রির চুক্তি বা পিপিএও করতে পারেন। বিশেষ করে যেসব কারখানার রপ্তানির সাথে জড়িত, তাদের জন্য সোলার আর ব্যাটারি স্টোরেজ সহ হাইব্রিড সিস্টেম একটা দারুণ আকর্ষণীয় মডেল হতে পারে। এই খাতের কিছু সংখ্যা দেখা যাক যা বেশ আকর্ষণীয়। যেমন, কারখানার ছাদে সোলার প্যানেল বসালে বিনিয়োগটা মাত্র 3 থেকে 6 বছরের মধ্যে ফেরত আসতে পারে। এর জন্য মূলত বিদ্যুৎ বিভাগের অনুমোদন আর জমি বা ছাদের চুক্তিপত্র লাগে। আর প্রয়োজনীয় প্রযুক্তির মধ্যে আছে উন্নত মানের সোলার প্যানেল এবং ব্যাটারি স্টোরেজ, যা এখন সহজে পাওয়া যায়।
আমাদের দ্বিতীয় খাতটি হল অ্যাগ্রো প্রসেসিং বা কৃষি প্রক্রিয়াজাতকরণ। দেশের বিশাল অভ্যন্তরীণ খাদ্য বাজারে ভ্যালু অ্যাড করা আর রপ্তানি বাড়ানোর জন্য এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিনিয়োগের জায়গা। এখানকার সুযোগগুলো কিন্তু সরাসরি বাজারের চাহিদার সাথে যুক্ত। যেমন ধরুন, একটা ইন্টিগ্রেটেড কোল্ড স্টোরেজ নেটওয়ার্ক তৈরি করে ফসলের অপচয় কমানো যায়। আবার আধুনিক প্যাক হাউস আর IQF প্রযুক্তির মাধ্যমে পণ্যের মান বাড়িয়ে বিদেশে রপ্তানির সুযোগ তৈরি করা সম্ভব। এছাড়া রেডি টু কুক আইটেম আর দুগ্ধজাত পণ্যের বাজারও তো খুব দ্রুত বাড়ছে। কৃষি প্রসেসিং খাতে বিনিয়োগ করলে কি দাঁড়াবে? এখানে সাধারণত 4 থেকে 8 বছরের মধ্যে বিনিয়োগটা ফেরত আসে। এর জন্য প্রধানত খাদ্য নিরাপত্তা লাইসেন্স আর BSTI এর মতো সংস্থার অনুমোদন লাগে। আর টেকনোলজির দিক থেকে রেফ্রিজারেশন সিস্টেম আর টেম্পারেচার কন্ট্রোলড লজিস্টিক্স সবচেয়ে বেশি জরুরি। আর আমাদের 3 নম্বর এবং শেষ খাতটি হল ICT। এটা একটা হাই গ্রোথ সেক্টর, যেখানে সেবা রপ্তানির সুযোগ আছে আর বিকাশের সম্ভাবনা এখনও প্রচুর। ICT খাতের সুযোগের ক্ষেত্রগুলো অনেক নল। বাংলাদেশ কিন্তু ফিনটেক বা কাস্টমার সাপোর্টের মতো BPO ডেলিভারি সেন্টারের একটা বড় হাব হয়ে উঠতে পারে। এছাড়া সাইবার সিকিউরিটি, আঞ্চলিক ছোট আর মাঝারি ব্যবসার জন্য SaaS বা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এবং ক্রিয়েটিভ সার্ভিস আউটসোর্সিংয়ের মতো বিশেষায়িত ক্ষেত্রেও বিশাল সম্ভাবনা রয়েছে। সবশেষ এই খাতের মেট্রিক্সগুলো দেখুন। এখানে বিনিয়োগ ফেরত আসার সময়টা তুলনামূলকভাবে বেশ কম, মাত্র 2 থেকে 5 বছর। আর এর জন্য যে ধরনের অপারেশনাল সেটআপ লাগে সেটাও ভারী শিল্পের চেয়ে অনেক আলাদা। এই কারণে এটা অনেক বিনিয়োগকারীর জন্য খুব আকর্ষণীয় একটা অপশন হতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম কোথায় কোথায় বিনিয়োগ করা যেতে পারে, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো একজন বিনিয়োগকারী হিসেবে ঠিক কিভাবে এই বাজারে প্রবেশ করা সম্ভব। চলুন এবার সেই বাস্তব পদক্ষেপগুলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, এই সরাসরি প্রশ্নটাই আমাদের আলোচনাকে কেন আর কোথায় থেকে কিভাবে দিকে নিয়ে যাচ্ছে। মানে এখন আমরা একদম প্র্যাকটিক্যাল দিকগুলো নিয়ে কথা বলবো। বাজারে ঢোকার জন্য প্রধানত 4টা পথ খোলা আছে। 1. সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন একটা কোম্পানি খোলা। 2. কোনো স্থানীয় পার্টনারের সাথে জয়েন্ট ভেঞ্চার করা, যা লোকাল মার্কেট বুঝতে খুব সাহায্য করে। 3. আগে থেকেই চলছে এমন কোনো ব্যবসা কিনে নেওয়া। আর 4 নম্বর অপশন হল বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভেতরে কোনো একটা নির্দিষ্ট প্রকল্পের জন্য কোম্পানি তৈরি করা। সব শেষে এই পুরো আলোচনা থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পরামর্শ রয়েছে, যা এখানে সফল হওয়ার জন্য অপরিহার্য। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখার মতো। সাফল্য নির্ভর করে 2টো জিনিসের ওপর: সঠিক খাত এবং সঠিক লোকেশন বেছে নেওয়া। আর তার সাথে কাজ শুরু করার আগেই শক্তিশালী গ্রাহক চুক্তি বা ডিম্যান্ড কন্ট্রাক্ট নিশ্চিত করা। এটাই আসলে বাংলাদেশি বিনিয়োগের মূল মন্ত্র। সঠিক পরিকল্পনা আর পার্টনারশিপের মাধ্যমেই এখানকার বিশাল সম্ভাবনাকে লাভজনক একটা উদ্যোগে পরিণত করা সম্ভব।